বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থাপনায় আছি আমি রাজল করিম, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ। পাঠ পরিচিতি হিসাবে আজ তোমাদের যা থাকছে: উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষ, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায় 5, তড়িৎ চৌম্বক আবেশ এবং দিক পরিবর্তী প্রবাহ। এই অধ্যায়ের উপর এটি তোমাদের প্রথম ক্লাস। তো শুরুতেই আমরা পড়ব তড়িৎ চৌম্বকীয় আবেশ কী। এই তড়িৎ চৌম্বকীয় আবেশ পড়ার পূর্বে তোমাদেরকে আমি একটি ভিডিও দেখাচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবে। Electromagnetic induction. In this lesson, we shall learn about electromagnetic induction. The phenomenon of electromagnetic induction can be demonstrated by an experiment. Bind an insulated copper wire on a paper or wooden cylinder so as to form a coil in the form of a solenoid. Connect the two ends of the coil to a galvanometer and place a magnet close to it. The reading of the galvanometer is 0 when the magnet is stationary. The pointer of the galvanometer deflects towards the right when the north pole of the magnet is moved towards the solenoid. The galvanometer shows 0 reading when the motion of the magnet stops. This proves that as long as the magnet keeps moving, current flows in the solenoid. If the magnet is moved away from the solenoid, current flows in opposite direction in the solenoid. Thus, the galvanometer deflects towards the left. The deflection increases if the magnet is moved away with greater velocity. If the polarity of the magnet is reversed and the magnet is brought close to the solenoid, then current flows in an opposite direction. The galvanometer accordingly turns towards the left. Faraday observed that current flows. ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তো আমরা আসি প্রথমেই তড়িৎ চৌম্বকীয় আবেশ কাকে বলে। তো একটি গতিশীল চৌম্বক, দেখো এখানে একটা গতিশীল চিত্রে একটি চৌম্বক দেখানো হচ্ছে, বা একটি তড়িৎবাহী বর্তনীর সাহায্যে এখানে দেখো একটা বর্তনী দেখানো হয়েছে। এই বর্তনীতে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এটা ব্যাটারি, এটা চাবি, এটা রোধ। তো একটা গতিশীল চৌম্বক অথবা একটা বদ্ধ বর্তনীতে তড়িৎ প্রবাহিত হলে বর্তনীতে ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি ও তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে বলা হয় তড়িৎ চৌম্বকীয় আবেশ। এখানে দেখো যে এই গতিশীল চৌম্বকের সাহায্যে যখন একটা বদ্ধ বর্তনীতে তড়িৎ প্রবাহিত হবে, তখন এখানে একটা গ্যালভানোমিটার স্থাপন করা হয়েছে বদ্ধ বর্তনীতে। এই গ্যালভানোমিটার একটা বিক্ষেপ দিবে এবং এটা অস্থায়ী বা ক্ষণস্থায়ী একটা তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। এই বর্তনীতেও একই অবস্থা। এখানে দেখো একটা বদ্ধ বর্তনী দেখানো হয়েছে, ব্যাটারি থেকে অসম তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে এখানে আরেকটা বদ্ধ বর্তনী দেখানো হয়েছে। এই বদ্ধ বর্তনীতে তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে এখানে একটা ক্ষণস্থায়ী তড়িৎচালক বল এবং তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। এই তড়িৎ প্রবাহ এবং তড়িৎচালক বল সৃষ্টি হওয়ার পদ্ধতিকেই বলা হয় তড়িৎ চৌম্বকীয় আবেশ। তো এর পরবর্তী টপিক আসবে আমাদের তড়িৎ চৌম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি। বিজ্ঞানী মাইকেল ফ্যারাড, ইংল্যান্ডের বিজ্ঞানী, এই তড়িৎ চৌম্বকীয় আবেশ সংক্রান্ত দুটি সূত্র আবিষ্কার করেছে। সেই সূত্র দুটো আমরা দেখব এখানে। তো প্রথম সূত্রটা হলো, দেখি আমরা, যখনই কোনো বদ্ধ কুণ্ডলীতে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে, তখনই কুণ্ডলীতে একটি ক্ষণস্থায়ী তড়িৎচালক বল আবিষ্ট হয়। এখানে দেখো একটা বদ্ধ কুণ্ডলীতে যখন চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন, এখানে দেখো একটা চৌম্বক দেখানো হয়েছে। এই চৌম্বকের যখন চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটবে, তখন একটা বদ্ধ কুণ্ডলীতে একটা আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হবে। তো এই সূত্রের ব্যাখ্যা আসে আমরা এখানে, যে আবিষ্ট বিদ্যুৎচালক বলের সৃষ্টির জন্য সৃষ্ট বিদ্যুৎ প্রবাহের স্থায়িত্ব ততক্ষণই থাকবে যতক্ষণ কুণ্ডলীর ফ্লাক্সের পরিবর্তন ঘটবে। অর্থাৎ এই চৌম্বকীয় কুণ্ডলীর
তো এই চুম্বকের সাহায্যে যখন চুম্বক ফ্লাক্সে যতক্ষণ পরিবর্তন থাকবে ততক্ষণই এই বদ্ধ বর্তনীটার ভিতরে তড়িৎচালক শক্তি উপস্থিতি থাকবে। এই চুম্বক ফ্লাক্সের পরিবর্তন যখন বন্ধ হয়ে যাবে তখন এই বদ্ধ বর্তনীটার ভিতরে তড়িৎ প্রবাহ এবং তড়িৎচালক শক্তির মানও বন্ধ হয়ে যাবে। তো যে ফ্লাক্সের পরিমাণ বৃদ্ধিতে বিদ্যুৎ প্রবাহ যেদিকে ঘটে, ফ্লাক্সের পরিমাণ হ্রাসে বিদ্যুৎ প্রবাহ তার বিপরীত দিকে ঘটে। এখন আসবো আমরা দ্বিতীয় সূত্র ফ্যারাডের, যে কোনো বদ্ধ কুণ্ডলীতে প্রতি পাকে আবিষ্ট তড়িৎচালক বলের মান তার কুণ্ডলীর ফ্লাক্সের পরিবর্তন হারে সমানুপাতিক। দেখো এখানে এই সূত্রের ব্যাখ্যাটা দেখি, ব্যাখ্যাটা দেখলে আমাদের সূত্রটা ক্লিয়ার হয়ে যাবে। যে এক পাক বিশিষ্ট কোনো কুণ্ডলীর টি সেকেন্ডের অবকাশে শুরু ও শেষে যদি ফ্লাক্সের পরিবর্তন যথাক্রমে φ1 এবং φ2 হয়, তাহলে আবিষ্ট তড়িৎচালক বল হবে E সমানুপাতিক φ1 - φ2 ডিভাইডেড টি। অর্থাৎ কি, আবিষ্ট তড়িৎচালক বল ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক, মানে উপরে পরিবর্তন আর নিচে সময় দিয়ে ভাগ করা মানে ফ্লাক্সের পরিবর্তনের হার। তো এটা এই সমীকরণটাকে আমরা ক্যালকুলাসের সাহায্যে লিখব। তো E সমানুপাতিক dφ/dt। তাহলে এটা যে n পাকের জন্য হয় তাহলে একটা n নিয়ে আসবো, E সমানুপাতিক n dφ/dt। এখানে দেখো এখানে সমানুপাতিক উঠিয়ে এখানে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক বসিয়েছি, সেটা হলো k। এসআই পদ্ধতিতে এই k এর মান হলো 1, সুতরাং E n dφ/dt। যেহেতু তড়িৎচালক শক্তি E ফ্লাক্সের পরিবর্তনকে বাধা দেয়, সেই জন্য আমরা এই সমীকরণটার এখানে একটা নেগেটিভ চিহ্ন বসাবো। দেখো E n dφ/dt, এটা ফ্লাক্সের পরিবর্তনের কে বাধা দেওয়ার কারণে একটা নেগেটিভ চিহ্ন বসানো হয় এখানে। তারপরে আসো লেন্সের সূত্র। হেনরিস লেন্স রাশিয়ান বিজ্ঞানী, উনি তড়িৎচুম্বক আবেশের উপর একটা সূত্র আবিষ্কার করেছে, সেই সূত্রটা দেখবো আমরা এখন। যে কোনো তড়িৎচুম্বকীয় আবেশের বেলায় আবিষ্ট তড়িৎচালক শক্তি বা প্রবাহের দিক এমন হয় যে তার সৃষ্টি হওয়া মাত্রই যে কারণে সৃষ্টি হয় সেই কারণকেই বাধা দেয়। অর্থাৎ ফ্লাক্সের পরিবর্তনের ফলে আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হয় এবং এই আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হওয়ার পরই ফ্লাক্সের পরিবর্তনকে বাধা দিবে। এটা হলো আমাদের লেন্সের সূত্র। তাহলে এখানে দেখো E n dφ/dt, এই সমীকরণের ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝায় যে তড়িৎচালক শক্তি ফ্লাক্সের পরিবর্তনকে বাধা দেয়। এখন আমরা লেন্সের সূত্রে ব্যাখ্যা আসবো। একটি দণ্ড চুম্বকের প্রান্ত বদ্ধ কুণ্ডলীর দিকে অগ্রসর হওয়ায় কুণ্ডলীটিতে সৃষ্ট তড়িৎ প্রবাহ হবে ক্লকওয়াইজ। দেখো এখানে আমরা একটা চিত্র দেখাচ্ছি, এখানে একটা দণ্ড চুম্বক দেখানো হয়েছে, এখানে একটা বদ্ধ কুণ্ডলী দেখানো হয়েছে। এই দণ্ড চুম্বকটা যখন এই বদ্ধ কুণ্ডলীর দিকে অগ্রসর হবে তখন তড়িৎ প্রবাহের দিকটা হবে ক্লকওয়াইজ। এই দেখো এখানে ক্লকওয়াইজ দেখানো হয়েছে। সলিনয়েডের নিয়ম অনুসারে আমরা জানি বদ্ধ কুণ্ডলীতে সৃষ্ট তড়িৎ প্রবাহের দিক ক্লকওয়াইজ হলে একে আমরা দক্ষিণ মেরু বা সাউথ পোল বলবো। তাহলে এটা হলো আমাদের সাউথ পোল চুম্বকের। তো দেখো এখানে এক্ষেত্রে কি তড়িৎচালক শক্তি E এর পরিবর্তনকে বাধা দিবে, অর্থাৎ dφ/dt-কে বাধা দিবে। একইভাবে দণ্ড চুম্বক বদ্ধ কুণ্ডলী হতে দূরে সরিয়ে নিলে, এখানে আমরা আরেকটা চিত্র দেখাবো। দেখো এই যে দণ্ড চুম্বক এই বদ্ধ কুণ্ডলী থেকে আমরা একটু দূরে সরাচ্ছি, এই দূরে সরিয়ে নিলে তার বিপরীত ঘটনা ঘটবে, অর্থাৎ ওখানে নর্থ পোল সৃষ্টি হবে। তারপরে প্রশ্ন দেখো যে লেন্সের সূত্র শক্তির নিত্যতা সূত্র মেনে চলে, এটা আমরা ব্যাখ্যা করব। এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন। তো শক্তির নিত্যতা সূত্রটা কি সেটা আগে আমাদের জানতে হবে। শক্তির নিত্যতা সূত্রটা হলো যে শক্তি অবিনশ্বর, এর সৃষ্টি বা ধ্বংস নেই, এটি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় মাত্র। এবং লেন্সের সূত্রের সাহায্যে এটা আমরা দেখব। তড়িৎচুম্বক আবেশের ফলে আমরা দেখতে পাই কোনো বদ্ধ কুণ্ডলীতে তড়িৎ শক্তির উৎস ছাড়াই তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়, এটা আমরা তড়িৎচুম্বক আবেশের ফলাফল হিসাবে আমরা জানি। তো দেখো এখানে একটা দণ্ড চুম্বক দেখানো হয়েছে, এই দণ্ড চুম্বকের একটা বদ্ধ কুণ্ডলীর কাছাকাছি যখন নিয়ে আসবো তখন এখানে আমাদের একটা তড়িৎচালক বল সৃষ্টি হবে। আপাতত দৃষ্টিতে এই তড়িৎ শক্তির নিত্যতা সূত্র ব্যতিক্রম মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তড়িৎচুম্বক আবেশের শক্তির নিত্যতা সূত্র বিরোধী কোনো ঘটনা ঘটে না। লেন্সের সূত্র থেকে আমরা তা প্রমাণ করতে পারি। তো লেন্সের সূত্র থেকে আমরা জানি কোনো কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তি এর সৃষ্টি কারণকেই বাধা দেয়। অর্থাৎ কোনো কুণ্ডলী ও চুম্বকের মধ্যবর্তী আপেক্ষিক গতির জন্য কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহ উৎপন্ন হয় এবং তা ওই পরবর্তীতে ওই আপেক্ষিক গতিকেই বাধা দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ
ওই গতি বজায় রাখার জন্য সর্বদা কিছু যান্ত্রিক শক্তি ব্যয় করতে হয়। ওই যান্ত্রিক শক্তি পরবর্তীতে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ মোট যে যান্ত্রিক শক্তি ছিল সেই যান্ত্রিক শক্তিটা পরবর্তীতে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ শক্তির কোনো ক্ষয় বা অপচয় হয় না। এখান থেকে আমরা বলতে পারি যে তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। তারপরে আসো যে স্বকীয় আবেশ কাকে বলে এবং স্বকীয় আবেশ গুণাঙ্ক কাকে বলে। যে একটা মাত্র বদ্ধবর্তনীতে অসম বিদ্যুৎ প্রবাহের ফলে যখন চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে তখন আমরা দেখব যে স্বকীয় আবেশ কাকে বলে। যে একটি মাত্র বর্তনীতে অসম তড়িৎ প্রবাহের ফলে যে তড়িৎচুম্বক আবেশ ঘটে তাকে আমরা স্বকীয় আবেশ বলবো, অর্থাৎ নিজ বর্তনীতেই যে তড়িৎচুম্বক আবেশ ঘটবে একটা বর্তনীতেই এবং সেটা অসম তড়িৎ প্রবাহ হতে হবে বর্তনীটার ভিতরে, তখন যে আবেশ সৃষ্টি হবে সেটাকে বলবো আমরা স্বকীয় আবেশ। এখন আসবো স্বকীয় আবেশ গুণাঙ্ক কাকে বলে। পরীক্ষার সাহায্যে দেখা গেছে যে কোনো কুণ্ডলীর দিয়ে অতিক্রমকারী, দেখো এখানে একটা বদ্ধ বর্তনীতে দেখানো হয়েছে, এটা একটা কুণ্ডলীর তার দেখানো হয়েছে, এটা ব্যাটারি, এটা চাবি। তো এখানে দেখো যে চুম্বক ফ্লাক্স ফাই এর পরিবর্তনটা হবে তড়িৎ প্রবাহ আই এর সমানুপাতিক। তো দেখো অর্থাৎ আই সমানুপাতিক ফাই অথবা ফাই সমানুপাতিক আই। তাহলে ফাই ইকুয়াল টু আমরা এখানে সমানুপাতিক উঠিয়ে একটা ধ্রুবক বসাবো এল, এখানে এল একটি সমানুপাতিক ধ্রুবক এবং একে বলা হয় স্বকীয় আবেশ গুণাঙ্ক। এখন স্বকীয় আবেশ গুণাঙ্কের সংজ্ঞাতে আসবো পর, যে অতএব কি কোনো কুণ্ডলী দিয়ে একক মাত্রায় তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন চৌম্বক ফ্লাক্সকে ওই কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক বলে। তো আমরা জানি ই ইকুয়াল টু মাইনাস ডি ফাই ডিটি বা ই ইকুয়াল টু মাইনাস ডি ডিটি। এই ফাইয়ের পরিবর্তে আমরা এল বসাবো এখানে, এল আই। তাহলে ই ইকুয়াল টু মাইনাস এলটা ধ্রুবক হিসাবে আমরা সামনে নিয়ে আসলাম ডিআই ডিটি। অতএব কোনো কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের হার, মানে তড়িৎ প্রবাহের হার মানে কি ডিআই ডিটি, এটাকে আমরা তড়িৎ প্রবাহের হার বলবো। এটা যদি এক হয়, এক একক হয়, তখন যে আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টি হয় তাকেই আমরা মূলত স্বকীয় আবেশ গুণাঙ্ক বলবো। এখন এই স্বকীয় আবেশ গুণাঙ্কের একক হলো হেনরি। হেনরি সংজ্ঞা দিব আমরা, হেনরি কাকে বলে। উইলিয়াম হেনরি এই স্বকীয় আবেশ গুণাঙ্ক নিয়ে কিছু তথ্য উপস্থাপন করেছিল, তার নাম অনুসারে এই স্বকীয় আবেশ গুণাঙ্কের একক হেনরি ব্যবহার করা হয়। তো কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার হারে তড়িৎ প্রবাহের জন্য পরিবর্তনের জন্য যদি 1 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয় তবে তাকে স্বকীয় আবেশ গুণাঙ্ক 1 হেনরি বলা হয়। অর্থাৎ এই আগের সমীকরণটার উপর ভিত্তি করে আমরা দেখো এখানে আমাদের আগের সমীকরণটা কী ছিল, এই যে এখানে যে এটা যদি 1 অ্যাম্পিয়ার হারে একক সময়ে যে 1 ভোল্ট যদি আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হয় তাহলে তাকে আমরা 1 হেনরি বলবো। তা হেনরির সংজ্ঞা দেখলাম আমরা এখানে। এখন দেখব আমরা পারস্পরিক আবেশ কী এবং পারস্পরিক আবেশ গুণাঙ্ক কাকে বলবো। দেখো এখানে দুইটা বর্তনী দেখানো হয়েছে, এটা হলো আমাদের মুখ্য বর্তনী এবং এটা হলো গৌণ বর্তনী। মুখ্য বর্তনীতে তড়িৎ প্রবাহিত হলে গৌণ বর্তনীতে যে তড়িৎ প্রবাহ এবং আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হয় সেটাকে মূলত আমরা আবিষ্ট পারস্পরিক আবেশ গুণাঙ্ক বলবো। যে মুখ্য কুণ্ডলীতে অসম তড়িৎ প্রবাহের ফলে গৌণ কুণ্ডলীতে যে তড়িৎচুম্বক আবেশ ঘটে তাকে আমরা পারস্পরিক আবেশ বলবো। তা আবেশ গুণাঙ্ক, পারস্পরিক আবেশ গুণাঙ্ক কাকে বলে দেখো, যে পরীক্ষার সাহায্যে দেখা গেছে যে গৌণ কুণ্ডলী দিয়ে অতিক্রমকারী চৌম্বক ফ্লাক্স ফাই মুখ্য কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আই এর সমানুপাতিক, অর্থাৎ ফাই সমানুপাতিক আই, বা ফাই ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক নিয়ে আসবো, সেই ধ্রুবকটাকে আমরা এখানে এম হিসাবে ব্যবহার করেছি। এই এমটাকে মিউচুয়াল ইন্ডাকটেন্স বলা হয়, যে এম একটি সমানুপাতিক ধ্রুবক, একে পারস্পরিক আবেশ গুণাঙ্ক বলে। অতএব মুখ্যকুণ্ডলীর দিয়ে একক মাত্রা তড়িৎ প্রবাহের দরুন গৌণ কুণ্ডলীতে উৎপন্ন চুম্বক ফ্লাক্সকে ওই কুণ্ডলীর পারস্পরিক আবেশ গুণাঙ্ক বলে। আমরা জানি ই ইজ ইকুয়াল টু মাইনাস ডি ফাই ডিটি বা ই ইকুয়াল টু মাইনাস ডি ডিটি। ফাইয়ের পরিবর্তে আমরা এম আই বসাবো। তো ফাইয়ের পরিবর্তে দেখো এখানে এম আই বসানো হয়েছে, তাহলে এমটা ধ্রুবক হিসেবে আমরা সামনে নিয়ে আসি, ই ইকুয়াল টু মাইনাস এম ডিআই ডিটি। অতএব মুখ্যকুণ্ডলীর তড়িৎ প্রবাহের হার 1 একক হলে গৌণ কুণ্ডলীতে যে আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টি হয় তাকেই পারস্পরিক আবেশ গুণাঙ্ক বলে। পারস্পরিক আবেশ গুণাঙ্কের সংজ্ঞাটা আসে মাঝে মধ্যে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে। তো আমরা এখন একটু গাণিতিক সমস্যা দেখব। ফ্যারাডের সূত্র থেকে আমরা জানি যে ই ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই ডিটি, ফাই প্রপোর্শনাল টু আই,
তাহলে এখান থেকে আমরা জানি যে ফাই ইকাল টু এল আই হয়। তাহলে এখানে আমরা দেখো যে ফাইয়ের পরিবর্তে এল আই বসানো হয়েছে এখানে। তা ই ইকাল টু মাইনাস এলটা ধ্রুবক হিসেবে আমরা যে বাইরে নিয়ে আসি এন এল ডিআই ডিটি। এখন আমরা দেখব এই প্রতীকগুলো পরিচয় কী কী। ইটা হলো আমাদের আবিষ্ট তড়িৎচালক বল, এর একক হলো ভোল্টেজ ভোল্ট। তারপর হলো এনটা হলো আমাদের এখানে পাক সংখ্যা। তারপর ফাই দেওয়া আছে, ফাইটা হলো চৌম্বক ফ্লাক্স, এর একক হলো ওয়েবার। তারপরে এল দেওয়া আছে, এলটা হলো আমাদের কুণ্ডলীর আবেশ, স্বকীয় আবেশ গুণাঙ্ক, এর একক হলো আমাদের হেনরি। তার আই দেওয়া আছে তড়িৎ প্রবাহ মাত্রা, এর একক হলো অ্যাম্পিয়ার, এটা আমরা জানি। ডিআই হলো তড়িৎ প্রবাহের পরিবর্তন, এর একক অ্যাম্পিয়ার। টিটা সময়, এটা সেকেন্ডে আমরা পরিমাপ করব। ডিটি হলো সময় পরিবর্তন, এটার একক আমাদের সেকেন্ড আসবে। দেখো এখানে আবার ই ইকাল টু মাইনাস এন ডিফাই ডিটি বসানো হয়েছে। এটা হলো আমাদের স্বকীয় আবেশ গুণাঙ্কের জন্য, আর একটা ফর্মুলা নিয়ে আসবো হলো পারস্পরিক আবেশ গুণাঙ্কের জন্য, মানে একটা এল দিয়ে আর একটা এম দিয়ে। তাহলে আমরা ম্যাথে আসি। এই দেখো এখানে যে এলটাও একটু খেয়াল রেখো, এলটার একক যেটা হবে এম এর এককও কিন্তু সেটাই হবে, অর্থাৎ স্বকীয় আবেশ গুণাঙ্কের একক হেনরি, এল এর এককও হেনরি, এম এর এককও হেনরি। তাহলে দেখো এখানে প্রথম যে ম্যাথটা দেওয়া আছে, একটি তার কুণ্ডলীতে 100টি পাক রয়েছে, 100টি পাক রয়েছে। এই কুণ্ডলীকে 0.01 সেকেন্ডে দুটি চৌম্বক মেরুর মাঝে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হলো। এতে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটলো 30 × 10⁻⁵ ওয়েবার। কুণ্ডলীতে সৃষ্ট আবিষ্ট তড়িৎচালক শক্তি কত সেটা নির্ণয় করতে হবে আমাদের। তাহলে এখানে দেখো দেওয়া আছে পাক সংখ্যা n ইকাল টু 100, সময় ডিটি ইকাল টু দেওয়া আছে 0.01 সেকেন্ড, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ডি ফাই এটা দেওয়া আছে হলো 30 × 10⁻⁵ ওয়েবার। তারপর আবিষ্ট তড়িৎচালক শক্তি বা আবিষ্ট তড়িৎচালক বল কত সেটা নির্ণয় করতে হবে। তা আমরা জানি ই ইকাল টু এন ডি ফাই ডিটি, এখানে আমরা নেগেটিভ চিহ্নটা বাদ দিব ম্যাথ করার সময়। তাহলে এখানে সবগুলো ভ্যালু বসাও, এন এর ভ্যালু 100, ডি ফাইয়ের ভ্যালু দেওয়া আছে, তারপরে ডিটি এর ভ্যালু দেওয়া আছে। সবগুলো ভ্যালু বসালে আমাদের এটা রেজাল্ট আসে 3 ভোল্ট, মানে তড়িৎচালক শক্তি পাওয়া গেল আমাদের এখানে 3 ভোল্ট। এটা হলো আমাদের এখানে অ্যান্সার। তারপরে আরেকটা ম্যাথে আসো যে 100 পাকের কুণ্ডলীর অক্ষ একটি দণ্ডচুম্বকের উপর স্থাপন করে কুণ্ডলীকে অক্ষ বরাবর দণ্ডচুম্বকের কাছে 0.04 সেকেন্ড সরালে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন 30 × 10⁻⁵ থেকে 2 × 10⁻⁵ ওয়েবারে পরিবর্তিত হতে দেখা যায়। কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান বের করো। তাহলে দেখো এখানে যে এখানে পাক সংখ্যা n ইকাল টু দেওয়া আছে 100, তারপরে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ডি ফাই ইজ ইকাল টু এখানে দেখো যে 30 × 10⁻⁵ থেকে 2 × 10⁻⁵ ওয়েবারে পরিবর্তন হয়েছে। তাহলে পরিবর্তনটা হলো ডি ফাই ইকাল টু 30 - 2 × 10⁵, দ্যাট ইজ 28 × 10⁻⁵ ওয়েবার। তারপর দেখো সময় দেওয়া আছে, এত ফ্লাক্সের পরিবর্তনের সময়টা লেগেছে আমাদের এখানে 0.04 সেকেন্ড, অর্থাৎ ডিটি ইকাল টু 0.04 সেকেন্ড। আমাদের এখানে মান বের করতে হবে আবিষ্ট তড়িৎচালক বলের মান। তো আমরা জানি ই ইকাল টু এন ডি ফাই ডিটি, ঋণাত্মক চিহ্ন বাদ দিয়েছি, এখানে সবগুলো ভ্যালু বসাও। এন হলো 100, ডি ফাইয়ের ভ্যালু হলো 28 × 10⁻⁵, ডিটি এর ভ্যালু দেওয়া আছে এখানে 0.04। সবগুলো ভ্যালু বসানোর পর এটা রেজাল্ট চলে আসছে, দেখো ই ইজ ইকাল টু 0.7 ভোল্ট। এটা হলো আমাদের এখানে এই ম্যাথের জন্য আবিষ্ট তড়িৎচালক শক্তির মান। পরবর্তীতে আরেকটা ম্যাথে আসো, একটি আবেশকের স্বকীয় আবেশ গুণাঙ্ক হলো 10 হেনরি, এতে 6 × 10⁻⁻2 সেকেন্ড এ তড়িৎ প্রবাহ 10 অ্যাম্পিয়ার থেকে 7 অ্যাম্পিয়ারে পরিবর্তিত হয়। অর্থাৎ এত সেকেন্ডে আমাদের তড়িৎ প্রবাহের মানটা 10 থেকে 7-এ পরিবর্তিত হয়েছে। এর আবিষ্ট তড়িৎচালক বলের মান কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে দেখি কী কী দেওয়া আছে। স্বকীয় আবেশ গুণাঙ্ক দেওয়া আছে 10 হেনরি, অর্থাৎ এল ইকাল টু 10 হেনরি। তারপর দেওয়া আছে ডিটি এর মান, মানে সময়ের পরিবর্তন হয়েছে আমাদের এখানে 6 × 10⁻⁻2, তড়িৎ প্রবাহের পরিবর্তন হয়েছে 10 থেকে 7, অর্থাৎ 3 অ্যাম্পিয়ার। আমাদের তড়িৎচালক বল বের করতে হবে, অর্থাৎ ই ইকাল টু হোয়াট। তো আমরা জানি যেহেতু আমাদের স্বকীয় আবেশ গুণাঙ্ক দেওয়া আছে, তাহলে ফর্মুলাটা আসবে ই ইকাল টু এল ডি আই ডিটি। আর যেখানে পাক সংখ্যা উল্লেখ থাকতো তাহলে এখানে একটা এন বসতো। তাহলে এখানে দেখো বা ই ইকাল টু সবগুলো ভ্যালু বসাও। এল এর ভ্যালু দেওয়া আছে 10, ডি আই হলো আমাদের যে 3 অ্যাম্পিয়ার,
ডিটি এর মান দেওয়া আছে হলো 6 × 10⁻², সবগুলো ভ্যালু বসানোর পর এটা রেজাল্ট চলে আসছে 500 ভোল্ট, অর্থাৎ তড়িৎচালক শক্তি এখানে আমাদের 500 ভোল্ট। তারপরে দেখো আরেকটা ম্যাথে যে একটি কুণ্ডলীতে 1.015 সেকেন্ড সময়ে তড়িৎ প্রবাহ 0.1 থেকে 0.5 পরিবর্তিত হওয়ার দরুন ওই কুণ্ডলীতে 10 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়। কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্কের মান বের করো। অর্থাৎ এখানে সময় দেওয়া আছে, এই সময়ের ভিতরে তড়িৎ প্রবাহের পরিবর্তন হয়েছে 0.1 থেকে 0.5 এবং এখানে আমাদের তড়িৎচালক বল আবিষ্ট হয়েছে 10 ভোল্ট। এখানে আমাদের স্বকীয় আবেশ গুণাঙ্কটা কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখি কী কী দেওয়া আছে এখানে। তো এখানে সময় দেওয়া আছে ডিটি ইকুয়াল টু যে দেখো 1.015 এত সেকেন্ড। তারপর তড়িৎ প্রবাহের পরিবর্তন হয়েছে 0.5 থেকে 0.1, সেটা আমরা মাইনাস করে দেখিয়ে দিলাম। তড়িৎ প্রবাহের মান আসছে পরিবর্তনের মান ডিএ ইকুয়াল টু 0.4 অ্যাম্পিয়ার। আবিষ্ট তড়িৎচালক বল দেওয়া আছে 10 ভোল্ট। স্বকীয় আবেশ গুণাঙ্ক বা স্বকীয় আবেশাঙ্ক এল ইকুয়াল টু হোয়াট। তো আমরা জানি ই ইকুয়াল টু এল ডিআই ডিটি, এখানে ঋণাত্মক চিহ্ন বাদ দিয়েছে। সবগুলো ম্যাথের ভিতরেই ফর্মুলাতেই আমরা নেগেটিভ চিহ্নটা বাদ দিয়ে দিব। তাহলে এল ইকুয়াল টু কী হবে, এল ইকুয়াল টু ই, এখানে খেয়াল রাখতে হবে একটু, এটা অনেকের সময় ভুল হয়ে যায়। ই এটা যখন আমরা ক্রস মাল্টিপ্লাই করবো তখন ডিটিটা উপরে উঠে যাবে কিন্তু ডিআইটা নিচে। এখন দেখো এটা ভ্যালুটা বসানোর সময় সাবধানতা অবলম্বন করতে হবে। ইটা দেওয়া আছে আমাদের এখানে 10 ভোল্ট, ডিটিটা হলো আমাদের মান দেওয়া আছে 1.015 আর ডিআই এর মান হলো 0.4। সবগুলো ভ্যালু বসাও, 25.375 রেজাল্ট আসবে। এবং যেহেতু এল বের করতে বলছে, অর্থাৎ এল হলো স্বকীয় আবেশ গুণাঙ্ক বা স্বকীয় আবেশাঙ্ক। স্বকীয় আবেশাঙ্কের একক আমরা জানি হেনরি, সেই জন্য মানের সাথে আমাদের হেনরি চলে আসছে এখানে। আরেকটা ম্যাথে আসো, দেখো 10 হেনরি স্বকীয় আবেশ গুণাঙ্ক বিশিষ্ট একটি আবেশকের উপর 2 অ্যাম্পিয়ার স্থির তড়িৎ প্রবাহ চালু আছে। আবেশকের ভিতর 100 ভোল্ট আবিষ্ট তড়িৎচালক বল কীভাবে উৎপন্ন করা যায় সেটা আমরা দেখব। আবেশাঙ্ক বা স্বকীয় আবেশ গুণাঙ্ক দেওয়া আছে এল ইকুয়াল টু 10 হেনরি। তারপর আবিষ্ট তড়িৎচালক বল দেওয়া আছে 100 ভোল্ট। তারপরে তড়িৎ প্রবাহের হার, এখানে একটু খেয়াল রেখো, তড়িৎ প্রবাহের হারটা বের করতে বলেছে আমাদের এখানে। তাহলে আমরা এখানে দেখো যে আমরা জানি ই ইকুয়াল টু এল ডিআই ডিটি, যেহেতু আমাদের স্বকীয় আবেশের কথা বলা হয়েছে এখানে, এই জন্য এল দিয়ে ফর্মুলাটা আসছে। তাহলে এখানে আমাদের ডিআইডিটি এর মান বের করতে হবে। তাহলে ডিআইডিটি ইকুয়াল টু ই বাই এল, এখানে সবগুলো ভ্যালু বসাও। ইটা দেওয়া আছে 100, এলটা দেওয়া আছে হলো 10, তাহলে ডিআইডিটি এর ভ্যালু আসছে হলো 10। এখানে একটু খেয়াল করো, ডিআই এর ভ্যালু হলো অ্যাম্পিয়ার আর ডিটি এর ভ্যালু সময়ের ভ্যালু হলো সেকেন্ড, তার মানে ডিআইডিটি এর একক আসবে অ্যাম্পিয়ার পার সেকেন্ড। তাহলে প্রতি সেকেন্ডে আমাদের 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পরিবর্তন করতে হবে, তাহলে আমাদের 100 তড়িৎচালক বল বা আবিষ্ট তড়িৎচালক বল উৎপন্ন করা সম্ভব হবে। এখানে দেখো আরেকটা ম্যাথ আছে, কোনো কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের হার 30 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হলে 8 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়। ওই কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক কত হবে সেটা নির্ণয় করতে হবে। এখানে আমাদের যা যা দেওয়া আছে একটু লিখি, যে তড়িৎ প্রবাহের হার অর্থাৎ ডিআইডিটি হলো 30 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। তারপর আবিষ্ট তড়িৎচালক বল ই দেওয়া আছে হলো আমাদের 8 ভোল্ট। স্বকীয় আবেশ গুণাঙ্ক কত সেটা আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ এল ইকুয়াল টু হোয়াট। তো আমরা জানি ই ইকুয়াল টু এল ডিআই ডিটি। তাহলে দেখো এল ইকুয়াল টু কত আসবে, ই ডিটি ডিআই, এখানে ভ্যালু দেওয়া আছে ডিআই ডিটি, এখানে আমাদের কিন্তু চলে আসছে ডিটি ডিআই, তার মানে এই ভ্যালুটাকে আমাদের উল্টিয়ে লিখতে হবে মানটা। অর্থাৎ এই দেখো এল ইকুয়াল টু ইটা দেওয়া আছে 8, তাহলে 8 লিখলাম। এখানে দেওয়া আছে হলো ডিআই ডিটি এর ভ্যালু 30, এখানে আছে ডিটি ডিআই, এজন্য হয়ে গেছে 1/30। তাহলে এর ভ্যালুটা ক্যালকুলেশন করে রেজাল্টটা বের করে মানের সাথে হেনরি বসাই দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তারপর দেখো আরেকটা ম্যাথ, যে 100 পাকের একটি সংবদ্ধ তার কুণ্ডলীর ব্যাস হলো 0.2 মিটার, একে একটি সুষম চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হলো। চৌম্বক ক্ষেত্রের মান 5 × 10⁻² সেকেন্ড এ সুষম হারে 0.10 টেসলা থেকে 0.30 টেসলা হয়। তার কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান বের করতে বলেছে আমাদের এখানে। তাহলে এখানে দেখো পাক সংখ্যা n ইকুয়াল টু আমাদের কি 100 দেওয়া আছে, তারপরে দেওয়া আছে ব্যাস, তাহলে ব্যাসটাকে আমরা ব্যাসার্ধতে কনভার্ট করে নিব। তাহলে 2 দিয়ে ডিভাইড করতে হয় আমরা জানি, অর্থাৎ কি ব্যাসার্ধ চলে আসলো 0.1
মিটার। সময় ডিটি দেওয়া আছে 5 × 10⁻² সেকেন্ড। তারপর দেখো চুম্বক ফ্লাক্স কত থেকে কত পরিবর্তন হয় সেটা আমরা দেখব। চুম্বক ফ্লাক্সের পরিবর্তন d∅ = a dB। তাহলে এটা হলো আমাদের d∅ এর মান, তো আমাদের আগে বের করে নিচ্ছে, এই জন্য এটা দেওয়া আছে। ক্ষেত্রফল এখানে সরাসরি দেওয়া নেই, আমরা জানি তারের ক্ষেত্রফল হলো πr² × dB। এখানে দেখো তাহলে পাই আর এর ভ্যালু হলো যে 0.1 বসানো হলো। আর ডিবিটা কত থেকে কত হয়েছে দেখো এখানে, এই যে 0.3, মানে 0.3 থেকে আমরা 0.1 মাইনাস করে দিলাম পরিবর্তনটা। তাহলে এখানে d∅ এর মান চলে আসছে এটা। তাহলে তড়িৎচালক শক্তি মান বের করতে হবে E = what। তো আমরা জানি E = n d∅ dt। তাহলে n এর মান আমরা জানি এখানে দেওয়া আছে 100, আর d∅ এর মানটা এই জন্য আমরা আগেই বের করে নিয়েছি। d∅ এর মান বসিয়ে দিলাম, dtটা এখানে দেওয়া আছে 5 × 10⁻²। সবগুলো মান বসানোর পর ক্যালকুলেটর ইউজ করো, দেখো এটার মান চলে আসবে 12.56 ভোল্ট, যেহেতু তড়িৎচালক শক্তি এর একক ভোল্ট। এখানে আমরা আরেকটা ম্যাথে আসি, দেখো 400 পাক বিশিষ্ট একটি কুণ্ডলীর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহকালে 4 × 10⁻⁴ ওয়েবার চৌম্বক ফ্লাক্স উৎপন্ন হয়। কুণ্ডলীর সক্রিয় আবেশ গুণাঙ্ক কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো পাক সংখ্যা দেওয়া আছে n = 400, তারপর তড়িৎ প্রবাহ I দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, চৌম্বক ফ্লাক্স ফাই দেওয়া আছে 4 × 10⁻⁴ ওয়েবার। তো সক্রিয় আবেশ গুণাঙ্ক L = what, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা জানি দেখো এই যে সক্রিয় আবেশ গুণাঙ্কের যে সংজ্ঞার ভিতরে যে ফর্মুলাটা ছিল n∅ = Li। এখানে যেহেতু আমাদের পাক সংখ্যা আছে এই জন্য আমরা n বসিয়েছি, যদি পাক সংখ্যা না থাকতো তাহলে সরাসরি φ = Li বসালেই হতো। তাহলে L = n∅/I। তাহলে n এর মান দেওয়া আছে 400, φ এর মান দেওয়া আছে, তারপর I এর মান দেওয়া আছে, সবগুলো মান বসানোর পর রেজাল্ট দেখো চলে আসছে 0.08 হেনরি। তারপর আরেকটা ম্যাথে আসি, দেখো 1000 পাক বিশিষ্ট একটি কয়েলের ভিতর দিয়ে 2.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। এই তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে 0.5 × 10⁻³ ওয়েবার ফ্লাক্স উৎপন্ন হয়। সক্রিয় আবেশ গুণাঙ্কের মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এখানে যে পাক সংখ্যা n = আমাদের দেওয়া আছে 1000, তড়িৎ প্রবাহ I দেওয়া আছে হলো 2.5 অ্যাম্পিয়ার, তারপর চৌম্বক ফ্লাক্স φ = দেওয়া আছে 0.5 × 10⁻³ ওয়েবার। তারপর সক্রিয় আবেশ গুণাঙ্ক দেওয়া আছে, নির্ণয় করতে হবে L এর মান, অর্থাৎ L = what। তো আগের ফর্মুলা অনুসারে আমরা বসালাম n∅ = Li। এখান থেকে L এর মানটা আলাদা করে দেব, L = n∅/I। সবগুলো ভ্যালু বসাও। 1000 হলো n এর ভ্যালু, φ এর ভ্যালু দেওয়া আছে 0.35 × 10⁻³ আর আইটা দেওয়া আছে হলো 2.5। এগুলো সবগুলো ক্যালকুলেটর ইউজ করো, রেজাল্ট চলে আসবে 0.2। যেহেতু আমাদের সক্রিয় আবেশ গুণাঙ্ক বের করতে বলেছে, তাহলে আবেশ গুণাঙ্কের একক আমরা জানি হেনরি, সেজন্য মানের সাথে অবশ্যই হেনরি বসাতে হবে। তারপরের টপিক হিসাবে আসবে আমাদের ট্রান্সফরমার। ট্রান্সফরমার কি আমরা শুরুতেই পড়ব। একটি ট্রান্সফরমার গঠন ও ক্রিয়া বর্ণনা করব। দেখো ট্রান্সফরমার কাকে বলে, যে যন্ত্রের সাহায্যে দিক পরিবর্তে উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা যায় তাকে আমরা রূপান্তরক বা ট্রান্সফরমার বলবো। এই ট্রান্সফরমার প্রধানত দুই প্রকার হতে পারে, একটা হলো স্টেপ আপ আর একটা হলো স্টেপ ডাউন, অর্থাৎ স্টেপ আপ ট্রান্সফরমার এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার। এই যে স্টেপ আপ ট্রান্সফরমারের আরেকটা নাম হলো আরোহী ট্রান্সফরমার এবং স্টেপ ডাউন ট্রান্সফরমারের আরেকটা নাম হলো অবরোহী ট্রান্সফরমার। তাহলে আমরা এখন দেখব যে আরোহী ট্রান্সফরমার কাকে বলে, সেটা আমরা আসবো। যে ট্রান্সফরমার অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে তাকে আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার বলে। আর স্টেপ ডাউন ট্রান্সফরমার কাকে বলে, যে ট্রান্সফরমার অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে রূপান্তরিত করা হয় তাকে আমরা স্টেপ ডাউন ট্রান্সফরমার বলবো। এখানে ট্রান্সফরমারের ডেফিনেশন, তারপরে স্টেপ আপ ট্রান্সফরমার ডেফিনেশন এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার ডেফিনেশন সবগুলা জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে তোমাদেরকে মনে রাখতে হবে। তারপরে আমরা দেখব এখন একটা ট্রান্সফরমারকে কিভাবে গঠন করা হয়, তারপরে এটার কিভাবে কাজ করে বা কার্যপ্রণালীটা কেমন সেটাও দেখব আমরা। দেখো একটি কাঁচা লোহার আয়তাকার একটা মজ্জা নেওয়া হয়েছে এবং দুই বিপরীত বাহুতে অন্তরিত তার পেঁচিয়ে একটা ট্রান্সফরমার করা হয়েছে। এখানে একটা কাঁচা লোহার আয়তাকার মজ্জা, দেখো এখানে
এখানে আমরা এখন দুইটা বিপরীত বাহুতে আমরা কুণ্ডলী নিব। দেখো এই যে এখানে তার পেছনে আছে, এখানে তার পেছনে তৈরি করা হয়েছে ট্রান্সফরমার। তাহলে অন্ত বস্তুর যে বাহুর কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ বা বিভব প্রয়োগ করা হবে তাকে মুখ্য কুণ্ডলী বলা হয়। তার মানে এখানে আমরা তড়িৎ প্রবাহিত করব, এখানে আমরা প্রিন্সিপাল কয়েল হিসেবে এটাকে বিবেচনা করব। তারপর আর যে বাহুতে তড়িৎ প্রবাহ বা আবিষ্ট তড়িৎ বিভব বা আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হয় তাকে আমরা গৌণকুণ্ডলী বলবো। মানে এখানে আমরা কারেন্ট প্রবাহিত করব, এখানে আমাদের আবিষ্ট তড়িৎ প্রবাহিত বা আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হবে, সেটাকে আমরা সেকেন্ডারি কয়েল হিসেবে বিবেচনা করব। তো আরোহী ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণকুণ্ডলীতে পাক সংখ্যা বেশি থাকে। দেখো এখানে, তাহলে এই যে আমরা যে ট্রান্সফরমারটা নিয়েছি সেটা হলো আমাদের কি স্টেপ আপ ট্রান্সফরমার বা আরোহী ট্রান্সফরমার। কারণ আমি বলেছি এখানে দেখো যে মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণকুণ্ডলীতে পাক সংখ্যা বেশি। এখানে দেখো মুখ্য কুণ্ডলীতে যে তার পেছনে আছে এই তারের পাক সংখ্যার এর চেয়ে গৌণকুণ্ডলীতে তারের পাক সংখ্যাটা আমাদের এখানে বেশি। তার মানে এটা হলো আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার। আবার অবরোহী ট্রান্সফরমার অথবা কি স্টেপ ডাউন ট্রান্সফরমারের ক্ষেত্রে মুখ্য কুণ্ডলী পাক সংখ্যা গৌণকুণ্ডলী পাক সংখ্যা থেকে বেশি থাকে। এটা যদি আমাদের কি হতো যে স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করতাম তাহলে এখানে আমাদের পাক সংখ্যা বেশি থাকতো, এখানে আমাদের পাক সংখ্যা কম থাকতো, সেটা বলা হয়েছে। তারপর দেখো এখানে এটা কিভাবে কাজ করে ট্রান্সফরমারটা। তো ধরা যাক মুখ্য কুণ্ডলীতে ইপি পরিবর্তী বিভব প্রয়োগ করার ফলে এই কুণ্ডলীতে আইপি তড়িৎ প্রবাহ পাওয়া গেল। এই প্রবাহ বস্তুটিকে চুম্বকায়িত করে চুম্বক রেখাগুলো বা ক্ষেত্র রেখা উৎপন্ন করে, যা মুখ্য কুণ্ডলীতে একটি আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি করে, অর্থাৎ ইপি সৃষ্টি করেছে এখানে। এখন মুখ্য কুণ্ডলী পাক সংখ্যা যদি এনপি ধরা হয় এবং প্রতি পাকে যদি ফ্লাক্স চুম্বক ফ্লাক্স যদি ফাই হয় তাহলে ইপি ইকাল টু, এটা আমরা জানি ফ্যারাডের সূত্র অনুসারে, ইপি ইকাল টু মাইনাস এনপি ডি ফাই ডিটি, অর্থাৎ ই ইকাল টু এন ডি ফাই ডিটি। এখন আমাদের প্রিন্সিপাল কয়েলের জন্য এখানে পিপি চলে আসবে একটা, এখানে পি বসাবো, এখানে একটা পি বসাবো। এটা করে আমরা 1 নং ইকুয়েশন দিলাম 1 নাম্বার। তারপরে এখন দেখো যে চুম্বক ফ্লাক্সের যদি কোনো ক্ষরণ না হয় অর্থাৎ চুম্বক ফ্লাক্সের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে গৌণকুণ্ডলীতে প্রতি পাকেও একই ফ্লাক্স উৎপন্ন হবে, ফলে গৌণকুণ্ডলীতেও তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। তাহলে গৌণকুণ্ডলীতে যে তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে তাকে আমরা ইএস দিয়ে প্রকাশ করলাম। এখন গৌণকুণ্ডলী পাক সংখ্যা যদি এনএস এবং গৌণকুণ্ডলী যদি তড়িৎচালক শক্তি ইএস হয় তাহলে ফ্যারাডের সূত্র অনুসারে আমরা এখন লিখব গৌণকুণ্ডলীর জন্য অর্থাৎ সেকেন্ডারি কয়েলের জন্য ই ইকাল টু মাইনাস এন ডি ফাই ডিটি। সেকেন্ডারির জন্য এখানে আমরা এস, এখানে আমরা এস বসাবো। তাহলে এটাকে আমরা 2 নং ইকুয়েশন দিলাম। এখন 1 আর 2কে ভাগ করব, তাহলে ওই 1 নং সমীকরণ ছিল ইপি লেফট হ্যান্ড সাইডে, তাহলে ইপি বাই ইএস আসবে, ডি ফাই কাটা যাবে, মাইনাস মাইনাস কাটা যাবে, থাকবে এনপি এনএস। এটা দিয়ে আমাদের ম্যাথ করতে হবে, একটু মনে রাখতে হবে ইপি ডিভাইডেড ইএস ইকাল টু এনপি ডিভাইডেড এনএস, অর্থাৎ তড়িৎচালক বলের সাথে যে পাক সংখ্যা সম্পর্ক ট্রান্সফরমারে সেই সমীকরণটা হলো আমাদের এটা। এখন আমরা শক্তি নিত্যতা সূত্র অনুসারে আমরা দেখব যে শক্তি নিত্যতা সূত্র তো আমরা আগেও পড়লাম একটু আগেও, যে মোট শক্তি নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়, অর্থাৎ ইনপুটে যা হবে আউটপুটটাও সেরকম পাওয়া যায় শক্তি নিত্যতা অনুসারে আমরা জানি। অর্থাৎ অন্তঃগামী ক্ষমতা ইকাল টু আমরা এখানে দিলাম হলো বহির্গামী ক্ষমতা। তাহলে ক্ষমতার ফর্মুলা হলো পি ইকাল টু ভিআই, ক্ষমতার ফর্মুলা হলো পি ইকাল টু ভিআই। তাহলে ভিটা হলো এখানে ভোল্টেজ, এখানে ভিটা হলো আমাদের কি যে আবিষ্ট তড়িৎচালক বল হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে অন্তর্গামীতে আমরা দিয়েছিলাম হলো প্রাইমারি, তাহলে এখানে পিপি আসছে, আর বহির্গামীতে হলো আমাদের কি সেকেন্ডারি, এর জন্য এস এস আসছে। এটা কিন্তু ক্ষমতার ইকুয়েশন বসানো হয়েছে, খেয়াল রাখো যে ক্ষমতার পি ইকাল টু ভিআই, তাহলে ভিটা ওখানে ছিল ভোল্টেজ আর এখানে হলো ই, এখানে ইটাও হলো আমাদের ভোল্টেজ। তাহলে দেখো এখানে আমরা এখানে একটু ক্রস মাল্টিপ্লাই করব, একান্তকরণ করব, যে ইপি ডিভাইডেড ইএস ইকাল টু আইপি ডিভাইডেড আইএস ডিভাইডেড আইপি চলে আসছে। এটা দেওয়া আমাদের এখানে ম্যাথ করতে হবে, এটা মনে রাখতে হবে। অর্থাৎ এখানে একটু খেয়াল রেখো যে তড়িৎচালক শক্তি এবং তড়িৎ প্রবাহের ভিতরে যে সম্পর্কযুক্ত সমীকরণ সেটা হলো আমাদের এটা। এখানে একটু ব্যতিক্রম আছে, যেমন ইপি বাই ইএস ইকাল টু ছিল এনপি বাই এনএস, এটা কিন্তু দেখো তার উল্টা চলে আসছে, ইপি বাই ইএস ইকাল টু আইএস ডিভাইডেড আইপি, অর্থাৎ সেকেন্ডারি কয়েলের কারেন্টটা মানটা উপরে থাকবে, এটা মনে রাখতে হবে। এখন ইপি বাই ইএস যেহেতু এন এস বাই এনপি, তাহলে সেহেতু আমরা এটা আমরা মান নিব এনএস ডিভাইডেড কত, যে এনপি ডিভাইডেড এনএস ইকাল টু আইএস ডিভাইডেড আইপি চলে আসছে। এখন যদি কি হয়
এনএস গ্রেটার দেন এনপি হয় তখন কি ইএস গ্রেটার দেন ইপি হবে এবং ট্রান্সফরমারটি হবে আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার। আবার যখন ইপি গ্রেটার দেন ইএস হবে তখন এনপি গ্রেটার দেন কি এনএস হবে, এটাকে আমরা বলবো স্টেপ ডাউন ট্রান্সফরমার। এখন আমরা এই স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফরমারে কিছু আমরা ম্যাথ করব। দেখো এখানে ফর্মুলাতে আসি যে কোনো ট্রান্সফরমারের জন্য আমরা পাই ইপি বাই ইএস ইকাল টু এনপি বাই এনএস, তারপরে ইপি বাই ইএস ইকাল টু আইএস বাই আইপি, তারপরে এই যে এনপি ডিভাইডেড এনএস ইকাল টু আইএস বাই আইপি। এই সমীকরণগুলো আমরা এখন একটু পরিচয় দিব প্রতীকগুলোর। যে ইপিটা হলো মুখ্য কুণ্ডলী ভোল্টেজ, তারপরে হলো এনপিটা হলো মুখ্য কুণ্ডলী কারেন্ট পাক সংখ্যা, তারপরে আইপিটা দেওয়া আছে মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ, তারপরে আরপিটা হলো আমাদের কি মুখ্য কুণ্ডলীর রোধ। এখানে দেখো আরও কিছু ফর্মুলা আছে, ইএস ইকাল টু আইএস আরএস, ইপি ইকাল টু কত আমাদের আইপি আরপি, অর্থাৎ যে ভি ইকাল টু আইআর সেই সমীকরণের উপর ভিত্তি করে এই সমীকরণগুলো আসছে। এখানে সমীকরণগুলোর প্রতীকগুলোর পরিচিত দেওয়া আছে এখানে। তারপরে আমরা এখন ম্যাথে আসবো। দেখো যে একটি আরোহী ট্রান্সফরমার 200 ভোল্ট সরবরাহ করে 2000 ভোল্ট পাওয়া যায়। ট্রান্সফরমারটির মুখ্য কুণ্ডলী পাক সংখ্যা দেওয়া আছে হলো আমাদের 300 এবং রোধ দেওয়া আছে 0.5 ওহম। গৌণকুণ্ডলী পাক সংখ্যা এবং রোধ কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা আসি। দেখো এখানে মুখ্য কুণ্ডলী ভোল্টেজ দেওয়া আছে 200, গৌণকুণ্ডলী ভোল্টেজ দেওয়া আছে 2000, তারপরে মুখ্য কুণ্ডলী পাক সংখ্যা দেওয়া আছে 300, মুখ্য কুণ্ডলীর রোধ দেওয়া আছে আরপি হলো 0.5, গৌণকুণ্ডলী পাক সংখ্যা এনএস এর মান বের করতে হবে, আর গৌণকুণ্ডলীর রোধের মানও বের করতে হবে আর এস ইকাল টু হোয়াট। তাহলে আমরা জানি দেখো ইপি বাই ইএস ইকাল টু এনপি বাই এনএস। এখান থেকে আমরা এনএস এর মানটা দেখো চলে আসছে, এনএস ইকাল টু কত 3000। তাহলে এটা যেহেতু এনটা হলো আমাদের পাক সংখ্যা, এর কোনো একক হবে না, এখানে খেয়াল রেখো। আবার দেখো ইএস ইকাল টু আইএস আরএস এখানে দেওয়া আছে। তাহলে ইএস ইকাল টু আইএস আরএস এর ভ্যালুটা আমরা এখানে বসাবো, আলাদা করব, আরএস এর মান নির্ণয় করব। যেহেতু যে এনপি এনএস ইকাল টু আইএস আরপি আইপি, এখান থেকে আমরা আইএসটাকে যেভাবে লিখবো, তো আইএসটা এখানে আইএস এর মান বসালাম, সবগুলো ভ্যালু বসাবো। এখন যে ইএসটা দেওয়া আছে হলো 2000, সবগুলো ভ্যালু বসালাম, এনপি এনএস এর মান বসালাম, আইপি এর মানও বসাবো। তো দেখো এখান থেকে এই যে যেহেতু আমাদের এই যে খেয়াল করে এখানে আইপিটা দেখো কীভাবে বের করা হয়েছে, ভি ইকাল টু আইআর, সেখানে যে ই ইকাল টু আইআর আসছে। এখানে আমরা যে আইপি এর ভ্যালুটা ইকুয়েশনটাকে আলাদা করে দিলাম, আইপি ইকাল টু ইপি ডিভাইডেড আরপি। এই দুটো ভ্যালু দেওয়া আছে, এই দুটো ভ্যালু হলো আমাদের ইপি এর ভ্যালু দেওয়া আছে হলো 200 আর আরপি এর ভ্যালু দেওয়া আছে হলো 0.5। তাহলে এখান থেকে আমরা এই যে আরএস এর ভ্যালু চলে আসছে, দেখছো 50 ওহম। আরেকটা ম্যাথে আসো। দেখো একটি স্টেপ আপ ট্রান্সফরমারের 100 ভোল্ট সরবরাহ করে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া যায়। ট্রান্সফরমারটির মুখ্য ও গৌণকুণ্ডলী পাক সংখ্যার অনুপাত 1:20 হলে গৌণকুণ্ডলীতে সৃষ্ট ভোল্টেজ এবং মুখ্য কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করো। এখন দেখো মুখ্য কুণ্ডলী ভোল্টেজ ইপি দেওয়া আছে আমাদের, এখানে দেওয়া আছে 100, গৌণকুণ্ডলীর প্রবাহ মাত্রা দেওয়া আছে আইএস ইকাল টু 2 অ্যাম্পিয়ার। তাহলে এনপি ডিভাইডেড এনএস এর যেহেতু আমাদের অনুপাত দেওয়া আছে 1:20 অর্থাৎ 1/20, গৌণকুণ্ডলীর ভোল্টেজ ইএস এর ভ্যালু আমাদের বের করতে হবে। তার এবং মুখ্য কুণ্ডলী কি প্রবাহ মাত্রা, মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রা আইপি ইকাল টু হোয়াট সেটা নির্ণয় করতে হবে। এখন আমরা দেখো আমরা জানি ফর্মুলা ইপি বাই ইএস ইকাল টু এনপি বাই এনএস। তাহলে এখান থেকে আমরা ইএসটাকে আলাদা করলাম, তো সবগুলো ভ্যালু বসাবো, বসানোর পরে রেজাল্ট চলে আসছে। দেখো ইএস এর যে রেজাল্ট সেটা হলো 2000 রেজাল্ট চলে আসছে। এখন আমাদের আরেকটা ফর্মুলা জানি এনপি বাই এনএস ইকাল টু আইএস বাই আইপি, বা যে আইপি ইকাল টু এনএস বাই এনপি ইন্টু আইএস। এখান থেকে আমরা আইপিটাকে আলাদা করে দিলাম। তাহলে আইপি এর ভ্যালুটা আমরা বসাবো, আইপি এর ভ্যালুটা আমরা নির্ণয় করব। এখানে আর ভ্যালু দেওয়া আছে, দেখো এখানে খেয়াল করো একটু, এনপি বাই এনএস দেওয়া আছে, আমার এখানে লাগবে এনএস বাই এনপি, তার মানে এই মানটাকে আমরা কি করব উল্টিয়ে বসাবো এখানে। সুতরাং আইপি এর ভ্যালু চলে আসছে হলো 40 অ্যাম্পিয়ার। তারপর আরেকটা ম্যাথ দেওয়া আছে এখানে, একটি আরোহী ট্রান্সফরমার 100 ভোল্ট সরবরাহ করে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত পাওয়া যায়। এর মুখ্য ও গৌণকুণ্ডলী পাক সংখ্যার অনুপাত 1:30, মুখ্য কুণ্ডলী তড়িৎ প্রবাহ মাত্রা এবং ট্রান্সফরমারের বহিঃক্ষমতা বের করো। এটাও আগেরটার মতোই, দেখো কি যা যা দেওয়া আছে সবগুলো এখানে সাজালাম। যে ইপি দেওয়া আছে, আইএস দেওয়া আছে, এনপি এনএস এর রেশিও দেওয়া আছে 1:30, মুখ্য কুণ্ডলী প্রবাহ মাত্রা আইপি ইকাল টু হোয়াট এবং ট্রান্সফরমারের ক্ষমতা পি ইকাল টু হোয়াট।
তো আমরা জানি ইপি বাই ইএস ইকাল টু এনপি বাই এনএস। এখানে আমরা ভ্যালুগুলো বসালাম, বসানোর পরে ইএস এর ভ্যালু দেখো চলে আসছে 3000। আবার দেখো আরেকটা ফর্মুলা যে এনপি বাই এনএস ইকাল টু আইএস বাই আইপি, এখান থেকে আমরা আইপি এর ভ্যালু চলে আসলো। এখন আমরা জানি ক্ষমতা পি ইকাল টু ভিআই, তাহলে ভি এখানে ভি হলো আমাদের ইএস, তার ভি এর পরিবর্তে আমরা ইএস বসালাম। ইএস এর ভ্যালু এবং আই এর ভ্যালু বসানোর পরে ক্ষমতা চলে আসছে কত আমাদের পি ইকাল টু 6000 ওয়াট। এখন এখানে দেখো আমি আরও কিছু তোমাদের 3টা আরও বাড়ি কাজ হিসেবে ম্যাথ দিচ্ছি। এগুলো এই পেজটা পুরোটা দেখার সময় স্ক্রিনশট দিয়ে কোশ্চেনগুলো খাতায় লিখে ফেলবে। তো আমরা দেখো কি কি পড়লাম সেটা দেখি আমরা, যে তড়িৎচুম্বকীয় আবেশ কি, তারপর হলো যে তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি পড়েছি, তারপর ল্যান্জের সূত্র পড়েছি, তারপরে আরও যা যা পড়লাম দেখো এখানে যে স্বকীয় আবেশ কি, স্বকীয় আবেশ গুণাঙ্ক কাকে বলে, হেনরি বলতে কি বোঝো, পারস্পরিক আবেশ কি, পারস্পরিক আবেশ গুণাঙ্ক পড়েছি এবং এই পারস্পরিক আবেশ গুণাঙ্কের এবং স্বকীয় আবেশ গুণাঙ্কের উপর ভিত্তি করে কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছি। ট্রান্সফর্মার পড়েছি, ট্রান্সফর্মারের গঠন ও কার্যনীতি পড়েছি এবং এই ট্রান্সফর্মারে কিছু আমরা গাণিতিক সমস্যার সমাধান করেছি। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।